কিছু জেলায় কমলেও নোয়াখালী ফেনী থেকে নামছে না বানের পানি। বিপর্যস্ত জনজীবন, প্রত্যন্ত এলাকায় ত্রাণের জন্য অপেক্ষা। খোলা হলো কাপ্তাই হ্রদের 16 গেট। টিএসসি যেন ত্রাণের বন্দর। শনিবার রাতভর গণত্রাণ সংগ্রহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বন্যা কবলিত এলাকায় যাচ্ছে ট্রাক, প্রায় 3.5 কোটি টাকার অনুদান সংগ্রহ। 37 দিন পর ঢাকার বুকে ছুটে চলছে গতির মেট্রো রেল। দ্রুত চালু হওয়ায় যাত্রীদের সন্তোষ। সংস্কার করে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনও দ্রুত চালুর আশ্বাস উপদেষ্টার। আরও 1 লাখ টাকা বাড়ল ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা। চলতি সপ্তাহে চেকের মাধ্যমে তোলা যাবে সর্বোচ্চ 4 লাখ টাকা। এবং রেল ও মহাসড়ক যোগাযোগ বন্ধে বিপর্যয়ের মুখে আমদানি রফতানি। চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা সচল থাকলেও সরবরাহে ধীরগতি। কন্টেইনার জটের শঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। ফেনী নোয়াখালীতে কমছে না বানের পানি। বিপর্যস্ত লাখ লাখ মানুষের জনজীবন। তবে চট্টগ্রাম, মৌলভীবাজার সহ কিছু জেলায় নামতে শুরু করেছে বন্যার পানি। সবশেষ খবর জানাতে নোয়াখালীর বেগমগঞ্জে আছেন সহকর্মী আতাউর কাউসার। চট্টগ্রামের ফটিকছড়িতে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস ও মৌলভীবাজারের মনু ব্যারেজ এলাকায় আছেন আমিনুল ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে। বাংলাদেশের অন্তত 11টি জেলায় ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে লাখ লাখ মানুষ। এবং এই মুহূর্তে আমি আছি নোয়াখালীর বেগমগঞ্জের একটি জায়গায়। এটির নাম কেন্দুরবাগ দর্জিবাড়ি রাস্তার মুখ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ পানি উঠেছে এবং এই পানিটা তারা বলছেন যে গত রাত থেকে পানি আকস্মিকভাবেই বাড়তে শুরু করেছে অনেক বেশি। এবং তারা বলছেন যে এই এলাকাটিতে অন্তত 8 থেকে 9 হাজার মানুষের বসবাস। প্রত্যেকেই যথেষ্ট বিপর্যস্ত জীবনযাপন করছেন। আমরা বেশ কিছু বাসায় বা ঘরে ঢুকেছিলাম, তা দেখেছি যে সেখানে কোথাও হাঁটু সমান পানি, কোথাও বুক সমান পানি। এবং মানুষ আশ্রয়ের জন্য যারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছেন যে তাদের ঘর বাড়িতে থাকার যদি একান্তই না পান, সেক্ষেত্রে তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার চিন্তা করছেন। কিন্তু তারা এক কথাও বলছেন যে আসলে আশ্রয় কেন্দ্রের সংখ্যা খুব অপ্রতুল। আশ্রয় কেন্দ্রে কয়েকজন বলছেন যে তারা গিয়েছিলেন কিন্তু আশ্রয় কেন্দ্রে আর জায়গা নেই, যে কারণে তারা আশ্রয় কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারছেন না। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা একটা ঘরের ভেতরে প্রবেশ করেছি এবং ঘরের প্রায় হাঁটু কোমর সমান পানি আমরা দেখতে পাচ্ছি। এখানে আসলে বসবাসযোগ্য আর নেই বাসা, তারপরও ওনারা না পারতে থাকছেন এমনটি বলছেন, যেহেতু আশ্রয় কেন্দ্র অপ্রতুল। এবং এভাবেই এখানকার মানুষজন বন্দি জীবনযাপন করছেন। তারা বলছেন তাদের কাছে সুপেয় পানি তো নেই, খাবারও নেই এবং অনেকে অসুস্থ, কিন্তু সেই পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থাও নেই। অর্থাৎ বাংলাদেশের অন্য আর 11টি জেলার যে বন্যা পরিস্থিতি তার সাথে এখানকার পরিস্থিতির আসলে তেমন কোনো ফারাক নেই। তবে তফাৎ একটাই যে এখানে গত রাত থেকে পানির পরিমাণটি বাড়ছে। আমরা এর আগে দেখেছিলাম যে ফেনীতে প্রচণ্ড ভয়াবহ অবস্থা আমরা দেখেছি এবং পরবর্তীতে ফেনীর পরে নোয়াখালী, কোম্পানিগঞ্জ, বেগমগঞ্জ এবং আমরা দেখেছিলাম গতকালকে যে ফেনীর সর্বশেষ যে উপজেলাটি নোয়াখালীর দিকে দাগনভূঞা, সেদিকে সিলোনিয়া বাজার, ওইদিকে প্রচণ্ড বাজে অবস্থা আমরা দেখেছি। মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই এবং গত রাত থেকে এদিকেই পানিটি আবার বাড়ছে এবং যেটি মানুষ আশঙ্কা করছেন যে এই অঞ্চলটি প্লাবিত হয়ে লক্ষ্মীপুরের দিকে পানি বাড়তে শুরু করছে। এখনই যদি আসলে মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার সুযোগ না পান তাহলে আরও ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হবে তাদেরকে। তো এক্ষেত্রে যেটি বলছি যে পানি যখন বাড়ছে বা অন্যান্য জেলায় যখন বন্যার ভয়াবহ পরিস্থিতি, তখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন সংস্থা বা সশস্ত্র বাহিনীর কথাও আমরা আলাদাভাবে বলতে চাই। তারা ত্রাণ সরবরাহ করছেন। একই সাথে আমরা দেখেছি যে তারা যতটুকু সম্ভব রেস্কিউ করারও চেষ্টা করছেন। আমরা পরশুদিন ফেনীতে দেখেছিলাম যে সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে বিভিন্ন বন্যা দুর্গত অঞ্চল রেকি করছেন এবং যেখানে সম্ভব তারা ত্রাণ পৌঁছাচ্ছেন। এবং আমরা দেখেছি কয়েকটি জায়গায় যে এমন জায়গায় তারা হেলিকপ্টার নিয়ে গিয়েছেন যেখান থেকে আসলে সেই মানুষগুলোকে রেস্কিউ করার সুযোগও নেই। আমরা দেখেছি
সেক্ষেত্রে হেলিকপ্টার থেকে ত্রাণের প্যাকেট ফেলছিলেন সেনাবাহিনীর সদস্যরা, এবং আমরা এও দেখেছি যে লাইফ জ্যাকেটও ফেলা হয়েছে যে যাতে কেউ ডুবে না যায়। এখন যে জায়গাটিতে এসেছে এখানে বেশ কয়েকটি ঘরে আমরা ছোট শিশু দেখেছি, তাদেরকে সারাক্ষণই তাদের পরিবারের লোকজন আগলে রাখতে হচ্ছে, কারণ না হলে একটি ছোট বাচ্চা যদি এখানে যে পরিমাণ পানিতে পড়ে যায় তাহলে মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। সব মিলিয়ে প্রচণ্ড ভীতিকর এবং প্রচণ্ড বিপজ্জনক একটি পরিস্থিতি পার করছে এখানকার মানুষজন, এবং শুধু এখানকার নয়, এটা পুরো বাংলাদেশের যে 11টি জেলায় বন্যা দুর্গত যত মানুষ, প্রত্যেকের চিত্র একই। তো এখানে সবাই বলছেন যে তাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হচ্ছে ত্রাণ, একই সাথে দরকার তাদের পর্যাপ্ত চিকিৎসা সেবা, যেটি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং অন্যান্য সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর যে 3টি বাহিনী রয়েছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা করছেন, এবং র্যাবকে আমরা দেখেছি, ফায়ার সার্ভিসকে দেখেছি, তারা অক্লান্ত পরিশ্রম করছেন, আনসার সদস্যরাও কাজ করছেন। অর্থাৎ সরকারি যত রকমের সংস্থা আছে তারা তাদের সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করছেন, এবং একই সাথে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন, সাধারণ মানুষকেও আমরা দেখেছি পাশে দাঁড়াতে। তো যেমনটি বলছিলাম যে সারা বাংলাদেশের 11টি জেলায় প্রচন্ড বাজে অবস্থা বিরাজ করছে বন্যায়, এবং সেখানে আছেন চট্টগ্রামে আছেন আমার আরেক সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সেখানে যেতে চাই, তার আগে বলতে চাই নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার কেন্দুরবাগ থেকে বন্যা পরিস্থিতির এই ছিল সর্বশেষ আমার কাছে। আমরা এখন আছি চট্টগ্রামের সবচেয়ে বড় উপজেলা ফটিকছড়ি উপজেলায়, যেখানে গত 3 দিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে সাধারণ মানুষজন। তবে আসার কথা হচ্ছে আজকে সকাল থেকে বা গতকাল রাত থেকে কিন্তু এখানে পানি নামতে শুরু করেছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যেসব বাসা বাড়িতে ঘরের মধ্যে কিন্তু পানি ছিল, সেসব জায়গা থেকে পানি কিন্তু অনেকটাই নেমে গেছে এবং রাস্তাঘাট থেকে পানি নেমে গেছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে বিস্তীর্ণ যে জনপদগুলো রয়েছে, বিশেষ করে যে ফসলি জমিগুলো রয়েছে, সেগুলো এখনো কিন্তু পুরোপুরি কিন্তু পানির নিচে তলিয়ে আছে, এবং বিভিন্ন এলাকায় যেসব জায়গায় এখনো সাধারণ মানুষজন পানিবন্দী অবস্থায় রয়েছে তাদেরকে কিন্তু আমরা দেখেছি বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে। এবং এই এলাকার ফটিকছড়ি মানুষজন বলছেন প্রায় দীর্ঘদিন পর এত বড় একটি বড় বন্যা তারা কিন্তু দেখেছে। বিশেষ করে হালদা নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর যেভাবে পানি ঢুকেছে, লোকালয় থেকে শুরু করে সাধারণ মানুষের ঘর বাড়িতে যেভাবে পানি প্রবেশ করেছে, এবং গত 3 দিন চট্টগ্রামের ফটিকছড়ি মানুষজন যেভাবে পানিবন্দী অবস্থায় দিন যাপন করেছে, তাদের যে অসহায়ত্ব, সে অসহায়ত্ব কিছুটা হলেও কমেছে। আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি তেমন একটা বৃষ্টি হয়নি, তবে কিছুক্ষণ আগে আবারও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, এবং এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে তারা বলছেন যদি বৃষ্টি বন্ধ থাকে তাহলে হয়তো পানি পুরোপুরি নেমে যাবে, সেই প্রত্যাশায় কিন্তু করছেন তারা। অন্যদিকে একটু আমি জানিয়ে রাখি, এখানে আজকে আসার পর আমরা দেখছি দলে দলে সাধারণ মানুষজন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তারা যেমন দলে দলে এখানে ত্রাণ নিয়ে আসছেন, তেমনি চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গা থেকে অনেকেই কিন্তু এই ফটিকছড়ি সাধারণ মানুষের জন্য আমরা দেখেছি তারা ত্রাণ নিয়ে আসছে। এবং সেনাবাহিনীর কথা বলতেই হয়, সেনাবাহিনী বিভিন্ন পয়েন্টে কিন্তু চট্টগ্রামের যারা ফটিকছড়ির যারা বাসিন্দা রয়েছে, যারা এই বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য কিন্তু তারা ত্রাণ সরবরাহ কিন্তু করছেন। এবং আমরা যে জায়গাটিতে আছি পাইন্দং এলাকায়, এখানেও কিন্তু আমরা দেখছি তারা ত্রাণ কিন্তু এখানে এনে রেখেছে, এবং কিছুক্ষণ মধ্যেই কিন্তু এই এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে তাদেরকেও কিন্তু তারা ত্রাণ বিতরণ করবে। তো সেক্ষেত্রে বলা যায় সর্বসাধারণের মানুষের অংশগ্রহণে চট্টগ্রামের ফটিকছড়িতে যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিন্তু সাহায্য করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত ফটিকছড়ি থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আমিনুল ইসলাম। গেল কয়েকদিনে মৌলভীবাজারের প্রায় 30 সেন্টিমিটারের বেশি পানি কমেছে মনু নদীতে, এবং এই মনু ব্যারেজ এলাকায় এই মুহূর্তে আমরা রয়েছে। মনু ব্যারেজে যদি আমরা একটু দেখাই, গেল দিনের যে পানির উচ্চতা ছিল, সেই পানির উচ্চতার প্রায় অর্ধেক নেমে এসেছে, এবং এই অর্ধেক নিচে নেমে আসার কারণে অনেক জায়গাতে কিন্তু এই যে এলাকাগুলোতে পানি ঢুকেছিল মনু নদীর, সেই
পানি কিন্তু কমতে শুরু করেছে, সে এলাকাগুলো ভেসে উঠছে এখন নতুন করে, কিন্তু যে এলাকা থেকে পানি নামছে সেই এলাকায় কিন্তু ক্ষতচিহ্ন ভেসে উঠছে। আপনারা জানেন যে এই মনু নদীর উৎপত্তি কিন্তু ভারতের পাহাড়ি অঞ্চল থেকে, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পাহাড়ের যে ছড়াগুলো রয়েছে সেই ছড়াগুলো থেকেই এই পানি আসছে, মৌলভীবাজার হয়ে এটি মেঘনা নদীতে যে মিশছে। এবং অনেক ক্ষেত্রে গবেষণায় উঠে এসেছে যে এই পানি কুশিয়ারা নদীতেও পতিত হয়ে থাকে, অর্থাৎ সিলেট অঞ্চলের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোতে মনুর পানি অনেকটাই প্রভাব ফেলে। এবং গেল 4 দিন ধরে এই মনু নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছিল। এই শুধুমাত্র মনু ব্যারেজেই ছিল বিপদসীমার 44 সেন্টিমিটার উপর দিয়ে এই পানি প্রবাহিত হয়েছিল। এবং বিভিন্ন এলাকাতে এই এত সংখ্যক পানি গেল 3 বছরও এলাকার মানুষ দেখেননি, এমনটি আসলে তারা দাবি করেছেন। এবং বিভিন্ন জায়গাতে বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন গ্রামে পানি ঢুকে পড়ায়, লোকালয়গুলোতে পানি ঢুকে পড়ার ঘটনা ছিল এবং অনেকে আশ্রয়কেন্দ্রে ছিলেন। আজকে কিন্তু এই পানি কমতে থাকায় আজকে অনেকেই আশ্রয়কেন্দ্র থেকে ফিরে আসছেন এবং তারা তাদের লোকালয়গুলোতে ফিরছেন এবং তাদের যে ক্ষতিগ্রস্ত হওয়া যেসব ঘর সেগুলো মেরামত করতে আবার নতুন করে তারা কাজ করছেন। তো এখন পর্যন্ত যেসব আশ্রয়কেন্দ্র থেকে মানুষজন ফিরছেন তাদেরকে তাদের বাসা বাড়িতে যেতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা করা হচ্ছে এবং যে যে জায়গাতে ক্ষতির পরিমাণ বেশি সেই জায়গাগুলোতে প্রশাসনের নানা ধরনের সহযোগিতার যে প্রস্তাবনা বা বিভিন্ন জায়গাতে তারা আলোচনা করেছেন। বেশ কয়েকটি মিটিং ছিল স্থানীয় প্রশাসনের, তারা সেই জায়গাগুলোতে জনপ্রতিনিধিরা এখন যেহেতু অনেক জায়গাতে নিষ্ক্রিয়, এখানে যেহেতু প্রশাসক নিয়োগ হয়েছে অনেক জায়গাতে, সেসব জায়গাগুলোতে বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষজন আসলে যাচ্ছেন ত্রাণ সহযোগিতার জন্য। অনেকে স্বেচ্ছাসেবীরা তাদেরকে ত্রাণ বিতরণ করছেন এবং নতুন করে আবারও যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, এটি এখন মৌলভীবাজারবাসী তারা চেষ্টা করছেন আবারও তাদের স্বাভাবিক জীবনে ফিরতে। তো এইটুকু আসলে মৌলভীবাজার থেকে আমার কাছে ছিল। এখানকার পানি যদি এভাবে ক্রমাগত কমতে থাকে তাহলে অবস্থার আরো উন্নতি হবে। এছাড়া আসলে মৌলভীবাজার থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালী, চট্টগ্রাম এবং মৌলভীবাজারে। খুলে দেওয়া হলো রাঙামাটি কাপ্তাই হ্রদের সবগুলো গেট। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাপ্তাই বাঁধে 16টি গেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে 24 আগস্ট রাত 10টার দিকে সিম্পলওয়ের গেট দিয়ে 6 ইঞ্চি পানির পরিমাণ গেট উঠিয়ে পানি ছেড়ে দেওয়ার কথা ছিল। খুলে দেওয়া হয়েছে রাঙামাটির কাপ্তাই হ্রদের সবগুলো গেট। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটির কাপ্তায়ে আছেন রিপোর্টার হেফাজত সবুজ, সরাসরি যাচ্ছি তার কাছে। কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ার কারণে বিপদ সীমার কাছাকাছি চলে আসার কারণে আজ সকাল 8:30টা থেকে কাপ্তাই হ্রদের যে বাঁধের যে সুইচ গেট গুলো আছে 16টি সুইচ গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এই 6 ইঞ্চি করে খুলে দেওয়ার কারণে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি আসলে কর্ণফুলী নদীতে অপসারিত হচ্ছে। এছাড়াও আমরা আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখি যে এই কাপ্তাই বাঁধের কারণে যে পানি বেড়ে যাওয়ার কারণে রাঙামাটির লংগদু, নানিয়ারচর, বাগাইছড়ির কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। এই পানিটি ছেড়ে দেওয়ার কারণে সেই সব অঞ্চলের পানিগুলো নেমে যাবে। তবে আমরা এখানে কথা বলেছিলাম জেলা প্রশাসক মহোদয়ের সাথে, তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে গত কদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাপ্তাই হ্রদের পানি ছেড়ে দেওয়া নিয়ে এক ধরনের গুজব রটানো হচ্ছে। বেসিক্যালি যে পানিগুলো এখন ছাড়া হচ্ছে এটি একটা স্বাভাবিক নিয়ম, প্রতি বছরই নির্দিষ্ট সময় পরে কাপ্তাই হ্রদের পানি ছেড়ে দেওয়া হয় এবং সেগুলো কর্ণফুলী হয়ে বঙ্গোপসাগরে সেগুলো পানি গিয়ে চলে যায়। তো এই সব প্রোপাগান্ডায় যোগ না দিয়ে কান না দেওয়ার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি বলছেন যে কাপ্তাই হ্রদের যে 6 ইঞ্চি করে যে পানি ছাড়া হচ্ছে এতে চট্টগ্রামের বোয়ালখালী, রাঙ্গুনিয়া, রাউজান এইসব অঞ্চলে বন্যা হবার কোনো ধরনের সম্ভাবনা নেই। শুধুমাত্র এই ধরনের অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আমরা জলবিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এখন যে পানিগুলো অপসারিত হচ্ছে এটি একটি স্বাভাবিক নিয়মে এই পানি ছাড়া হচ্ছে। এছাড়াও যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই জলবিদ্যুৎ কেন্দ্রের 5টি টারবাইন সচল রয়েছে। 5টি টারবাইন থেকে এখন 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই টারবাইনের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে 230 মেগাওয়াট, অর্থাৎ প্রায় সর্বোচ্চ সংখ্যক পর্যায় সম্পর্কে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে কাপ্তাই এই জলবিদ্যুৎ প্রকল্পে এবং সেখান থেকেও প্রায় প্রতি সেকেন্ডে 32,000 কিউসেক পানি কর্ণফুলী হ্রদে পড়ছে। তো
এইসব পানি যাতে কাপ্তাই হ্রদে থেকে বের হয়ে গিয়ে যে কোনো নিম্নাঞ্চল প্লাবিত হবে এই ধরনের আসলে শঙ্কা করার কোনো কারণ নেই বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর এই আপনারা একটি তথ্য দিয়ে রাখি, 1960 সালে প্রমত্ত কর্ণফুলী নদীকে বাদ দিয়ে এই জলবিদ্যুৎ প্রকল্পটি গ্রহণ করা হয়। এতে রাঙামাটিতে 725 বর্গ কিলোমিটারের যে হ্রদ তৈরি হয় সেটি কাপ্তাই হ্রদ নামে পরিচিত হয়েছে। এই এই কাপ্তাই হ্রদের যে পানি বৃদ্ধি পাওয়ার কারণে এখানে যে পানি ছেড়ে দেওয়া হচ্ছে এই ছিল আমার কাছে তার সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কাপ্তাইয়ে। ভোর থেকে কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে পানি জমেছে খুলনা নগরীতে। শহরের অধিকাংশ সড়কে পানির উচ্চতা হাঁটু সমান। এতে পানি ঢুকেছে বাসা, বাড়ি ও দোকানে। এই মুহূর্তে নগরীর রয়্যাল মোড়ে আছেন রিপোর্টার বিল্লাল হোসেন সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। রাত থেকে হালকা ও মাঝারি যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির ফলেই কিন্তু আমরা দেখেছি খুলনা নগরীর যে অধিকাংশ এলাকা রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে। বিশেষ করে যে নগরীর যে রয়্যাল মোড় থেকে শুরু করে যে টুটপাড়া এলাকাটি রয়েছে সেই এলাকাটি বেশি প্লাবিত হয়েছে। জোড়াঘাটের এপাশ থেকে রূপসা নদী পর্যন্ত যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পানিতে নিমজ্জিত। বিশেষ করে এই সড়কের আশপাশে যে দোকানগুলো রয়েছে, বাসা বাড়ি রয়েছে, সেখানে কিন্তু পানি ঢুকেছে। এর ফলে কিন্তু জনদুর্ভোগ সেটি কিন্তু বাড়ছে। বিশেষ করে এই শহরের যে যাতায়াতের মূল বাহন বলা যায় সড়ক অল্প পথের জন্য সেটি হচ্ছে ইজি বাইক। সেই ইজি বাইক কিন্তু পানির কারণে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে কিন্তু তারা ঠেলে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেছে। এই মুহূর্তে একটু ভাটি হওয়ার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে পানির চাপ সেটি কিন্তু কমতে শুরু করেছে। একটু আগেও আমরা দেখেছি এই খুলনার যে রয়্যাল মোড়টি রয়েছে সেই মোড়ে একেবারেই হাঁটু সমান পানি কিন্তু ছিল। এখন আস্তে আস্তে যে পানি সেটি কিন্তু কমছে। তাছাড়া আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে আজকে ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 52 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেই 52 মিলিমিটার বৃষ্টিপাতে নগরীর অধিকাংশ এলাকায় তলিয়ে গেছে। এছাড়া গতকাল ভোর 6টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত একেবারে 82 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে খুলনা নগরীর যে দুর্ভোগের অন্যতম একটি দুর্ভোগগুলোর মধ্যে একটি দুর্ভোগ হচ্ছে জলাবদ্ধতা। প্রতি বছর অল্প বৃষ্টিতেই দেখা যায় যে এই জলাবদ্ধতাগুলো শুরু হয়। এই জলাবদ্ধতার কারণেই কিন্তু এই যে রূপসা পাড়ে যে মানুষগুলো রয়েছে তাদের কিন্তু দুর্ভোগটা বেশি থাকে। এছাড়া যারা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেটি বলছে যে চলমান উন্নয়নমূলক যে কাজগুলো চলমান আছে সেই কাজগুলো শেষ না হলে কিন্তু এই জলাবদ্ধতার নিরসন কিন্তু হবে না। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে 2018 সাল থেকে যে খুলনা যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছিল তার প্রায় 502 কোটি টাকার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এছাড়া 2018 সালে আরেকটি প্রকল্প গ্রহণ করা হয়। সেই প্রকল্প প্রায় 850 কোটি টাকার যে প্রকল্প সেটি কিন্তু চলমান আছে। তার ফলে কিন্তু দেখা যাচ্ছে যেসব সড়কের ড্রেনেজ ব্যবস্থার কাজ চলছে সেই সড়কগুলোতে কিন্তু দুর্ভোগটা অনেকটা বেশি। বিশেষ করে আমরা দেখেছি যে নগরীর টুটপাড়া রয়েছে সেই টুটপাড়ার ময়ূরবাড়ি খালপাড় থেকে শুরু করে টুটপাড়া মেইন রোড, শিপইয়ার্ড রোড এইসব এলাকায় কিন্তু এখন প্রায় পানির নিচে বলা যাচ্ছে এবং যাতায়াতের জন্য তাদের কিন্তু যারা সড়কে নেমেছিল বিশেষ করে যারা কর্মজীবী মানুষ রয়েছে আমরা দেখেছি সকাল 10টা থেকেই তাদের দুর্ভোগটা বেশি ছিল। যেহেতু তারা অফিসগামী ছিল সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের যানবাহন তারা পাচ্ছিল না। এছাড়া যারা সড়কে নেমেছেন তাদের এক ধরনের যে অভিযোগ যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে গেলে এই মুহূর্তে কিন্তু তাদের যে ডবল ভাড়া সেটি কিন্তু গুনতে হচ্ছে। এছাড়া তারা যারা এখানকার নগরবাসী রয়েছে তারা কিন্তু বলছে যে প্রতি বছর এই যে জলাবদ্ধতার কারণে যে দুর্ভোগটি এটি নিত্যদিনের সঙ্গীতে পরিণত হয়েছে। তারা যেটি চাচ্ছে যে এই অপরিকল্পিতভাবে যাতে উন্নয়ন প্রকল্পগুলো না হয়, পরিকল্পিতভাবে নির্দিষ্টভাবে যেন এই কাজগুলো হয় তার ফলে কিন্তু যে জলাবদ্ধতা সেটি কিন্তু নিরসন হবে। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে জলাবদ্ধতার তার সর্বশেষ সংবাদ। এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার থেকে যাত্রী সেবা দেওয়া শুরু করলো মেট্রো রেল। সকাল থেকে সূচি অনুযায়ী প্রতিটি ট্রেন যথাসময়ে যাত্রী নিয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। প্রথম ট্রেনটি সকাল 7টা 10 মিনিটে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্যদিকে মতিঝিল থেকে ট্রেনটি ছাড়ে সকাল 7টা 30 মিনিটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকেল 5টায়
মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘ অপেক্ষার পর মেট্রো রেল চালু হওয়ায় খুশি যাত্রীরাও। এদিকে সচিবালয় মেট্রো স্টেশন পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। এই সময় যত দ্রুত সম্ভব কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন চালু করা হবে বলে জানান তিনি। একটু চালু হতে মানুষের একটু কষ্টটা লাঘব হলো আর বাসে যাতায়াত করেছি। আমাদের বাসায় দেখা গিয়েছে আমরা রাত 9টা 10টা বাসায় পৌঁছেছি এই 2-1 মাসের মধ্যে। তো এখন আজকে আমরা ফার্স্ট আবার চালু হলো আমাদের মেট্রো রেল, খুবই ভালো লাগছে। নর্মালভাবে দুটি স্টেশনকে বাদ দিয়ে চালু করা সম্ভব হয়েছে, তো অনেক অনেক ধন্যবাদ কর্তৃপক্ষকে। জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করব, কারণ এখানে কিছু ইম্পোর্টের বিষয় আছে, তো এইটা আমরা যথাসম্ভব তাড়াতাড়ি খুলে দেবো, কিন্তু নির্দিষ্ট ডেট এখন আমরা দিতে পারবো না। না কোনো বছর 1 বছর সময় লাগবে না, কোনো বছর আমরা এটা সংক্ষিপ্ত সময় চালু করব। মেট্রো রেল চালুর আরও খবর জানাতে কারওয়ান বাজার স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে প্রতিটি ট্রেনই যথাসময়ে শিডিউল মেনে প্ল্যাটফর্মগুলোতে থামছে বিভিন্ন মেট্রো স্টেশনে, এবং সেখান থেকে যাত্রী বোঝাই হয়ে যাত্রীরা তার নিজ নিজ গন্তব্যে এই কর্মব্যস্ত ঢাকায় রাজধানীতে তারা ছড়িয়ে পড়ছেন। একটি ট্রেন মাত্র এই প্ল্যাটফর্ম দিয়ে গিয়েছে, আর একটা আবার এখান থেকে প্রবেশ করছে। মনে হচ্ছে যে পুরো যে শিডিউল ছিল ট্রেনের, সেই শিডিউল অনুযায়ী কিন্তু ট্রেন চলাচল করছে, শিডিউলে কোনো হেরফের হয়নি। শুধুমাত্র জানিয়ে রাখি যে 18 জুলাই যে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়া মিরপুর 10 এবং কাজীপাড়া রেল মেট্রো স্টেশন, এই দুটি বন্ধ রয়েছে, এবং সেই দুটি আপনি জানেন যে অনেকটা সময় লাগবে বলে আসলে জানানো হয়েছে। সকালবেলায় এসেছিলেন সড়ক পরিবহন রেল সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি এসে জানিয়েছেন যে সেখানে আসলে সময় লাগবে অন্তত আরও বেশ কিছুদিন, এবং তারা কত দ্রুত সেটিকে আসলে চালু করা যায় সেই ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছেন। পাশাপাশি উপদেষ্টা জানিয়েছেন মেট্রো রেলের সেই নিরাপত্তার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করছেন, যাতে এই ধরনের আর কোনো অপ্রীতিকর ঘটনা মেট্রো রেলের স্থাপনাকে কেন্দ্র করে আর হতে না পারে। তারা একদিকে পুলিশের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি মেট্রো রেলের যে নিজস্ব পুলিশ রয়েছে, যারা আসলে এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন শুধু মেট্রো রেলের জন্য, তাদেরকে আরও শক্তিশালীকরণ সহ তাদের সংখ্যা বাড়ানোর তিনি কথা জানিয়েছেন। আর যদি বলি, সকাল থেকে প্রতিটা ট্রেনই আসলে উপচে পড়া ভিড় আমরা দেখেছি বিভিন্ন স্টেশনে, বিশেষ করে মিরপুরে শেওড়াপাড়া, পল্লবী এই স্টেশনগুলোতে যাত্রী সংখ্যা অধিক, এবং তারা আসলে বলছেন যে 1 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর নতুন করে মেট্রো রেলের চাকা সচল হয়, তারা উচ্ছ্বসিত এবং তারা খুশি। তারা বলছেন যে একদিকে এই মেট্রো রেল যেমন যানজট কমিয়ে তাদেরকে স্বস্তি ফিরাবে নগর জীবনে, একইভাবে তারা জাতীয় অর্থনীতি এবং সেখান থেকেও আসলে অনেকটা অর্থনৈতিক প্রবৃদ্ধিও এখান থেকে অর্জন করা সম্ভব। সুতরাং তারা চাচ্ছেন যে মেট্রো রেলের যে সেবা তা আরও যাত্রী বান্ধব করা হোক, মেট্রো রেলের যে সেবা তা আরও বাড়ানো হোক, এবং বন্ধ যে স্টেশন দুটি রয়েছে সেটিকে দ্রুত খুলে দেওয়ার দাবি রয়েছে যাত্রীদের, এবং উপদেষ্টা জানিয়েছেন যত দ্রুত সম্ভব তারা চেষ্টা করবেন। এখন পর্যন্ত কোনো যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া যায়নি, এখন পর্যন্ত কোনো স্টেশনে এসে শিডিউল বিপর্যয়ের খবরও পাওয়া যায়নি। সুতরাং নিয়ম মেনে, শিডিউল মেনে উপচে পড়া যাত্রী নিয়ে কর্মব্যস্ত নগরীতে আবার প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে মেট্রো রেল চালুর মধ্য দিয়ে। এই ছিল আমার কাছে মেট্রো চলাচলের ছাত্রদের জন্য চতুর্থ দিনের মতো ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন রিপোর্টার মনির হুসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। গণত্রাণ কর্মসূচির চতুর্থ দিনের মতো চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে। সকাল থেকে আমরা টিএসসিতে ছিলাম। টিএসসিতে শুধুমাত্র নগদ অর্থ সংগ্রহ চলছে, এবং যে শারীরিক শিক্ষা কেন্দ্র, এখানে অন্যান্য যেসব ত্রাণ সামগ্রী নিয়ে মানুষ আসছেন সেসব সংগ্রহ করছে এখানকার যে স্বেচ্ছাসেবীরা আসছে। আমরা দেখছি বিভিন্ন ব্যক্তিগত গাড়ি নিয়ে অনেকে আসছেন ত্রাণ নিয়ে, এবং সেগুলো আসার সাথে সাথে এখানকার যেই স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা আছে তারা সেগুলো সাথে সাথে নিয়েই তাদের যে স্টোরেজ করা হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে। এবং আমরা সকাল থেকে যেটি দেখেছি, সকাল 10টা থেকে ত্রাণ সংগ্রহ শুরু হয়েছে। কেউ যে খাবার পানি নিয়ে আসছে, বিভিন্ন ধরনের জামা কাপড় নিয়ে আসছে, কেউ শিশু খাদ্য নিয়ে আসছে। গতকাল থেকে আমাদেরকে যেটি জানিয়েছিল যে শিশু খাদ্যের কথা জানানো হয়েছিল, স্যানিটারি ন্যাপকিনের কথা জানানো হয়েছিল, এবং ঔষধের কথা জানানো হয়েছিল। আমরা আজকে সেগুলো দেখতে পাচ্ছি, যারা শুকনো খাবার নিয়ে আসছেন,
এবং আমরা যেটি দেখেছি ব্যক্তিগত উদ্যোগে যেমন আজকে নিয়ে আসা হচ্ছে, সেই সাথে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। আমরা ঢাকার বাইরে থেকে কয়েকটি জেলা থেকেও দেখেছি তারা বিভিন্ন ত্রাণ সামগ্রী জেলা থেকে সংগ্রহ করে নিয়ে আসছে। এবং আমরা এখন যেটি আসলে দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মাঠ আছে এই মাঠে সংগ্রহ করে রাখা হচ্ছে। এখানে যে ত্রাণগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে সেই ত্রাণগুলো এখানে সংগ্রহ করে রাখা হচ্ছে। স্বেচ্ছাসেবীরা গাড়ি থেকে এবং রিক্সা যেভাবে আনছেন ওখান থেকে নিয়ে এসে তারা এখানে আসলে সংগ্রহ করছেন। যেহেতু আমরা গতকাল থেকে দেখেছি যে টিএসসিতে জায়গার সংকুলন রয়েছে, এজন্য এখানে এনে আসলে তারা রাখছেন। এবং টিএসসিতে আমরা একটু আগেই দেখেছি ওখান থেকে তারা বন্যা দুর্গত এলাকায় পাঠানোর চেষ্টা করছে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে হেলিকপ্টার যোগে আসলে বন্যা দুর্গত ফেনী এবং নোয়াখালী অঞ্চলে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এবং তারা যেটি বলছে, তারা দুর্গম অঞ্চলে আসলে ত্রাণ পৌঁছাতে চায়, সেক্ষেত্রে তারা স্থানীয় উপজেলা এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ত্রাণ পাঠাচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণত্রাণ কর্মসূচির এই ছিল আমার কাছে সবশেষ। বন্যার কারণে চট্টগ্রামের সাথে ঢাকা সহ সারা দেশে রেল এবং সড়ক যোগাযোগ বন্ধ থাকায় কিছুটা বিপর্যয়ের মুখে পড়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। প্রাকৃতিক দুর্যোগের মাঝেও চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা সচল থাকলেও ডেলিভারিতে ধীরগতির কারণে সৃষ্টি হয়েছে কন্টেইনার জটের শঙ্কা। তবে রেল চলাচল স্বাভাবিক হয়ে আসলে জট কেটে যাওয়ার আশা বন্দর কর্তৃপক্ষের। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের আমদানি রপ্তানিকে সচল রাখতে গতিশীল রাখা হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। তবে সংশয় হচ্ছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে, বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রাখতে হয়। জেটি কিংবা ইয়ার্ডে কন্টেনার সরানো স্বাভাবিক রয়েছে, কিছুটা ধীরগতি রয়েছে ডেলিভারি সিস্টেমে। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বন্যার পানি উঠে যাওয়ায় যানবাহন চলছে ধীর গতিতে, তার প্রভাব পড়তে শুরু করেছে চট্টগ্রাম বন্দরেও। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এবং রেল কানেকশন বন্ধ, তো যে কারণে আবার এই ঢাকাগামী কন্টেইনার আবার বন্ধ আছে যাওয়া, এবং ডেলিভারিও কিছুটা কমেছে। 53,000 টিউএস ধারণ ক্ষমতার এই চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেইনার রয়েছে 40,000-এর কম। তবে ধারণ ক্ষমতার 30% জায়গা খালি রাখতে হয় বিভিন্ন ট্রাক, লরি এবং ক্রেনগুলো সচল রাখার জন্য। মাল ডেলিভারি যদি না যায় এবং বাইরের থেকে যদি এক্সপোর্ট না আসে, তো এক্সপোর্ট যেমন হ্যাম্পার হবে, ইম্পোর্টেরও তেমনি হ্যাম্পার হবে। সো এটা আবার আমরা যে কনজেশন থেকে উত্তরণ দিকে যাচ্ছিলাম, হয়তোবা কিছুটা আবার হতে পারে। বন্যার কারণে রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রামের রেল যোগাযোগ। তার প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা কমলাপুর আইসিডিগামী কন্টেনার পাঠাতেও। বন্দরের অভ্যন্তরে আমাদের কন্টেনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেটা বরাবরই হচ্ছে এবং ডেলিভারিও হচ্ছে। তবে ঢাকাগামী কন্টেনার যেতে পারছে না, এটাই একটা অসুবিধা। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। আর তাই দেশের অর্থনীতিকে সচল রাখতে, গতিশীল রাখতে হয় বন্দর। তবে বন্দর কর্মকর্তারা বলছেন এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কিংবা জাহাজ জটের কোনো সংখ্যা নেই। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বাড়ায় বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম। রাজধানীর হাতিরপুল বাজারে পেঁপে, পটল আর ঢেঁড়সের কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকার মধ্যে। এছাড়া 4 দিনের ব্যবধানে 1 কেজি করলায় 20 টাকা কমে বিক্রি হচ্ছে 60 টাকায়। আর কাঁচা মরিচের জন্য গুনতে হবে 200 টাকা। তবে সরবরাহ কম থাকায় সপ্তাহ ব্যবধানে 20 টাকা থেকে বেড়ে 170 থেকে 180 টাকায় ঠেকেছে ব্রয়লার মুরগির দাম। তবে নিম্নমুখী দেশি ও সোনালী মুরগির দাম। বাড়তি দরের তালিকায় আছে ডিম, প্রতি ডজন বিক্রি হচ্ছে 154 থেকে 156 টাকায়। তবে বাজার আরও নিয়ন্ত্রণে আনতে সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত পদক্ষেপের দাবি ক্রেতাদের। পটল, ভেন্ডি আপনার 50 টাকা কেজি, বেগুনের সবচেয়ে বেগুনের দামটা বেশি, 100 টাকা 80 টাকা কেজি, আর মরিচের দাম 200 টাকা কেজি। আলু আর পেঁয়াজের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালোই আছে, কারণ আগের থেকে 10-5 টাকা কমছে। আমদানিটা আস্তে আস্তে একটু কমে আসছে, তার কারণে হয়তো ব্রয়লার দামটা একটু বাড়তেছে। 3-4 দিন ধরে ডিমের দামটা একটু বাইরে গেছে অনেক। আগে ছিল 1100 টাকা, 1120, 1110, এখন আজকে কিনছি 1200 টাকা কিনছি।
চলতি সপ্তাহে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে চেকের মাধ্যমে টাকা তোলার পরিমাণ আরও 1 লাখ টাকা বাড়ানো হয়েছে। রোববার থেকে নগদ 4 লাখ টাকা তোলার সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শনিবার রাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। গত সপ্তাহে নগদ অর্থ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ 3 লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে নগদ উত্তোলনের সুযোগে আরও 1 লাখ টাকা বাড়িয়ে নতুন সীমা ঠিক করে দিল কেন্দ্রীয় ব্যাংক। তবে ডিজিটাল লেনদেনে যে কোনো পরিমাণ টাকা স্থানান্তর করার সুযোগ থাকছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিকল্পিতভাবে ইসলামিক ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। পুরনো পরিচালনা পর্ষদের মাধ্যমে ব্যাংকটি সুশৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি গ্রাহক ফোরামের। গতকাল রাজধানীর মতিঝিলে একটি হোটেলে আয়োজিত গ্রাহক সমাবেশে দাবি উঠে এস আলম গ্রুপ ও এর সহযোগীদের পাচার করা অর্থ ফিরিয়ে এনে জড়িতদের শাস্তির আওতায় আনার। দখল অনিয়মের নানা তথ্য বেরিয়ে আসার পর ইসলামী ব্যাংক নিয়ে এবার আলোচনা সমাধানের পথ নিয়ে আসে। শনিবার রাজধানীর মতিঝিলের একটি হোটেলে মতবিনিময় সভায় বসেন ইসলামী ব্যাংকিং ব্যবস্থার গ্রাহক ফোরামের সদস্যরা। খাতটি নানা অনিয়ম দুর্নীতির তথ্য তুলে ধরে দেন সমাধানের দিক নির্দেশনা। আমাদের লোন স্যাংশন করতে পারি না এবং লোন স্যাংশন করলে আবার টাকা পাই না, কিন্তু এস আলম গ্রুপ তার সব টাকা পায়, তার ডলার পেমেন্ট ঠিক মতো হয়। ইসলামী ব্যাংকের এলসি আগে আমরা যে কোনো জায়গায় দিতাম তার সানন্দ গ্রহণ করতো, এখন ইসলামী ব্যাংকের এলসি কোনো ব্যাংক পৃথিবীর কোনো ব্যাংক নিচ্ছে না। রাতের অন্ধকারে অস্ত্রের মাধ্যমে ব্যাংকটি দখল করে নিয়ে গেল। একটা গোষ্ঠী ইসলামী ব্যাংকে ধ্বংস করে দিয়েছে, বিশেষ করে বিগত সরকার। অনুষ্ঠানে গ্রাহক গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে বোর্ড গঠনের আহ্বানও জানান ব্যবসায়ীরা। ইসলামী ব্যাংকিং, এই শরিয়া ভিত্তিক ব্যাংকিংগুলো দখল এবং ধ্বংস করার জন্য যারা মাঠ তৈরি করেছিল তাদের আমি আসলে আগে বিচার দাবি করব, কারণ তারা শুধুমাত্র এই শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের জন্য তারা এই কাজটা করেনি, তারা এটা করেছিল এই দেশের অর্থনীতিকে ধ্বংসের জন্য। নামমাত্র শেয়ার হোল্ডারদের ব্যাংকের মালিকানা দাবি করাকে অযৌক্তিক উল্লেখ করে এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, ইসলামিক ও শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর ক্ষতির কারণে এলসি ও রেমিটেন্স খাতও ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ব্যাংকেরই এইভাবে রাতের আধারে কোনো বিশেষভাবে যখন এইরকম মালিকানাগুলো পরিবর্তন করে দেওয়া হলো, তখনই কিন্তু সোচ্চার হওয়া দরকার ছিল, বলা দরকার ছিল। কেউ কিন্তু কোনো কথা বলেনি, সবাই ওই রেগুলেটরের দিকে তাকিয়ে আছে। এখন রেগুলেটরকে যদি সে কিনে নিয়ে থাকে। সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের নতুন করে টাকা না ছাপিয়ে বরং পাচার হওয়া অর্থ ফেরত আনায় বেশি জোর দেন সভায় অংশগ্রহণকারীরা। ইসলামী ব্যাংক ব্যবস্থার সংস্কারে গভর্নরের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলেও সভায় জানায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। ইসলামী ব্যাংক নিজেই ধার করা শুরু করবে। সরকার পতনের পর সম্প্রতি নতুন করে আলোচনায় আসে ইসলামী ব্যাংক। এস আলমের দখলদারিত্বের পাশাপাশি উঠে আসে প্রায় ৭৫,০০০ কোটি টাকা লুটপাটের খবর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময়ের বাণিজ্য। উন্নত জাতের নারকেল চারা আমদানি করলেও দেশের কৃষিতে কোনো প্রভাব ফেলতে পারেনি কৃষি অধিদপ্তর। মাঠ পর্যায়ে কোনো রিপোর্ট ছাড়াই মিথ্যে আশ্বাস দিয়ে এইসব চারা বিক্রি করা হয় ৫০০ টাকা দরে, কিন্তু ফলন না হয় কৃষকের শত শত কোটি টাকা যেমন লোকসান হয়েছে, তেমনি ক্ষতিগ্রস্ত সামগ্রিক জাতীয় উৎপাদন। সংশ্লিষ্টদের আইনের আওতায় নিয়ে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। কাজল আবদুল্লাহ রিপোর্ট। অভ্যন্তরীণভাবে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ২০১৫ সালে ভিয়েতনাম ও কেরালার খাটো জাতের নারিকেল চারা আমদানি করে কৃষি মন্ত্রণালয়। ৪ বছরে সরকারি বেসরকারিভাবে প্রায় ৯ লাখ চারা এনে বিক্রি করা হয় প্রতি পিস ৫০০ টাকা দরে। বলা হয় ৩ বছরেই পাওয়া যাবে ফলন, বছরে মিলবে প্রতি গাছে অন্তত ১৫০ ফল। কৃষি বিভাগ ও কর্মকর্তাদের এমন প্রচারণায় আগ্রহী হয়ে ব্যক্তি থেকে বাগানি হুমড়ি খেয়ে পড়েন চারা কিনতে, কিন্তু ৯ বছরও মেলেনি আশানুরূপ ফলন। তবে প্রকল্প পরিচালকের রয়েছে সারা জাগানো বক্তব্য। রাজালা হর্টিকালচার সেন্টারে প্রথম ভিয়েতনাম থেকে ২০১২ সালে যখন আনা হয়, তখনই ওই গাছে ফল খেয়ে পরবর্তীতে কিন্তু ডাব আনা হয়েছে। ডাব এটা গবেষণা না করে কিন্তু আনা হয়নি, একদম পরীক্ষিত করে। এবং ওই গাছে আমি আর কামরুজ্জামান স্যার দুজন নিজে লাগানো, ওই গাছের ডাব খেয়ে পরবর্তীতে ডাবের জন্য সুপারিশ করা হয়েছে। এমন বক্তব্যের রেশ ধরেই সময় সংবাদ যায় আসাদ গেট হর্টিকালচারে। সেখানে থাকা ২টি গাছেও মেলেনি দৃশ্যমান ফলন। এবার আমাদের গন্তব্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে, যেখানে মাঠ পর্যায়ে সম্প্রসারণের পর গবেষণার জন্য দেয়া হয় ১০টি চারা, কিন্তু সেসব গাছেও নেই কোনো সুখবর। দেশের বাইরে থেকে চারা বা বীজ আমদানি করে দেশের বিভিন্ন অঞ্চলে ৩ বছর পর্যন্ত গবেষণা করতে হয় যে কতটুকু মাটি, আবহাওয়া এবং বাণিজ্যিকভাবে উৎপাদন কতটা লাভজনক। কিন্তু
বাহির থেকে এই নারিকেল চারা নিয়ে এসে কোনোভাবে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সম্প্রসারণ করা হয়েছে সারা দেশে এবং সফল কোনো রিপোর্টও মেলেনি কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে। যে কোনো প্রযুক্তি সেইগুলো কিন্তু আমাদের মাঠ পর্যায়ে দিতে গেলে আমাদের কয়েক বছরের পরীক্ষা করা লাগে। তা এই ভিয়েতনামি নারিকেলটা আমাদের এই দেশে আমাদের কৃষি গবেষণার যে বিভিন্ন স্টেশন আমরা পরীক্ষা করে এইগুলো ছাড় দেওয়ার মতো কোনো রিকমেন্ডেশন আমরা করি নাই। কর্তার ইচ্ছাতেই সম্প্রসারণ কৃষির, যা দেশের মাটি বা কৃষক বান্ধব হোক বা না হোক, এমন বার্তাই দিয়েছেন কৃষি সম্প্রসারণের সদ্য বিদায়ী মহাপরিচালক। ভিয়েতনামের খাটো জাত যেটা আমাদের আনা হয়েছিল, শতভাগ জায়গায় আমরা বলবো যে আমরা ফ্রুটফুলি কোনো ভালো পাইনি। আমরা কিন্তু সেটা অনেকটা আবেগের বশবর্তী আনছিলাম। ওটা আমরা এখানের জলবায়ুতে এটা ফ্রুটফুল হবে কিনা এটা ভাবিনি। দেশের মাটি ঠিক রাখতে ভিয়েতনামি নারিকেল চারা পরীক্ষা নিরীক্ষা তো হয়নি, উল্টো আর্থিক ক্ষতি মেলানো দায়। প্রতি চারা ও রোপণ খরচ, প্রতি বিঘায় লাখ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে কৃষকদের। ফসল না হওয়ায় ব্যাহত হয়েছে জাতীয় উৎপাদন। ঘাটতি পুষিয়ে দেয়া ও সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। অধিকাংশ কৃষকরাই বলছে যে আমরা সার লাগানোর পরে ওইভাবে গাছ বড় হয়নি, অনেকগুলো আপনার ঝরে গেছে। এই যে জিনিসগুলা একটা গবেষণা ছাড়া এত বড় একটা প্রকল্প কেন হাতে নেওয়া হলো, এবং হাতে নেওয়ার পরে আমার এই গরিব কৃষক তাদেরকে কেন ক্ষতিগ্রস্ত করা হলো। এদিকে ফলন না হয় অভিযোগ করলেও নানা হয়রানির শিকার হয়েছেন অনেক কৃষক। গালমন্দও করেছেন কৃষি বিভাগের দু একজন কর্মকর্তা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময়ের বাণিজ্য। ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি সহ 25 ব্যবসায়ীকে 5 বছরের জন্য পুঁজিবাজারে নিষিদ্ধ করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, অনিল আম্বানি রিলায়েন্স হোম ফিন্যান্সের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে তহবিল সরিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে। এজন্য তাকে 5 বছরের জন্য শেয়ার বাজার থেকে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জরিমানা করা হয়েছে 25 কোটি রুপি। এছাড়া আগামী 5 বছর এক্সচেঞ্জ বোর্ডের তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালনা সংক্রান্ত অন্য কোনো পদেও থাকতে পারবেন না অনিল। এই নিষেধাজ্ঞার ফলে অনিল আম্বানি সহ অন্য ব্যবসায়ীরা শেয়ার বেচা কেনা বা অন্য যে কোনো লেনদেনও করতে পারবেন না। টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরভকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। মেসেজিং অ্যাপে অপরাধমূলক কার্যকলাপকে বাধাহীনভাবে চলতে দেওয়ার দায়ে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে ফ্রান্সের রুশ দূতাবাস। 2018 সালে টেলিগ্রাম নিষিদ্ধ করে রুশ সরকার, কিন্তু 2021 সালে তা প্রত্যাহার করে নেওয়া হয়। অ্যাপটি তথ্য ভাণ্ডার রুশ সরকারের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হলে 2014 সালে রাশিয়া ছাড়েন দুরভ। এরপর দুবাই থেকেই পরিচালিত হয় এটি। 2013 সালে প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যমটির ব্যবহারকারীর সংখ্যা 2025 সালের মধ্যে 100 কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় বন্যার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম কুয়েত শাখার অনুদান প্রদান প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সভাপতি মীর মোশাররফ হোসেন মোস্তফার সভাপতিত্বে এবং গোল্ডেন সেলিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন অঞ্চলের কুয়েত প্রবাসীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা অনুদান সংগ্রহ করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ নূরে আলম সিদ্দিকী। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কিছু জেলায় কমলেও নোয়াখালী ফেনী থেকে নামছে না বানের পানি। বিপর্যস্ত জনজীবন, প্রত্যন্ত এলাকায় ত্রাণের জন্য অপেক্ষা। খোলা হলো কাপ্তাই হ্রদের 16 গেট। টিএসসি যেন ত্রাণের বন্দর। শনিবার রাতভর গণত্রাণ সংগ্রহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বন্যা কবলিত এলাকায় যাচ্ছে ট্রাক। প্রায় 3.5 কোটি টাকার অনুদান সংগ্রহ। এবং 37 দিন পর ঢাকার বুকে ছুটে চলছে গতির মেট্রো রেল। দ্রুত চালু হওয়ায় যাত্রীদের সন্তোষ। সংস্কার করে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনও দ্রুত চালুর আশ্বাস উপদেষ্টার। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ে।